আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগে ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি। তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল করি না। আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচার বললো যে পাইলট পড়ছে, প্যারাসুট দিয়ে পরে আছে আর কি। পরে আমি গেছি, গিয়ে দেখি যে পাইলট আপনার প্যারাসুট উপরে পাইলটের সহ মানে যে চেয়ারটা সহ মানে পরে রয়েছে, ঝুলে রয়েছে আর কি, চেয়ারের মধ্যে এমনি পরে রয়েছে। পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের আর এরকম টেবিলের মধ্যে ঝুলে আছে। প্রেশার আছে 100/60 ছিল প্রেশার, আর পালস আছে। বিমান বিধ্বস্তর কিছুক্ষণ আগে পাইলট বিমান থেকে ইনজেক্ট করে এবং ঠিক এই ভবনের উপরে চাল ভেঙে সে নিচে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ জুড়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। কেউ কেউ বলছে একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের কাছে এবং ফিরে পেতেন তার জীবন। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল, তারপরও তার হাতে এই সুযোগ থাকার পরও তিনি সেই সুযোগটি নেননি। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। এটি অনেকে বলছে বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। আসলে কি তাই, নাকি ঘটনাটা ঠিক তার উল্টো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটিএন বাংলার আলী আসগার ইমন ভাই সৎ নির্ভীক সাংবাদিকতায় আমরা তাকে দেখে থাকি। অকুত ভয়, দেশপ্রেমিক, সৎ এবং সাহসিক কণ্ঠস্বর যাকে বলা হয়ে থাকে সংবাদকর্মীদের মধ্যে, তাদের মধ্যে অন্যতম এটিএন বাংলার আলী আসগার ইমন। অবশেষে তিনি সত্য প্রকাশ করেছেন। কেউ যেটা বলছে না তিনি সেটা বললেন, অবশেষে সেটি প্রকাশ করলেন। অবশেষে জানা গেল যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি প্যারাশুট নিয়ে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে বাঁচতে চেয়েছিল। বিমানটা বিধ্বস্তের আগ মুহূর্তে তিনি প্যারাশুট নিয়ে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্য একটা ছাদে গিয়ে পড়েন এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে বাঁচাতে পারেনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে সত্য সংবাদটা কেন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না? চলুন কথা না বাড়িয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ শেষ মুহূর্তে কি করেছিল, তিনি কি সত্যিকার অর্থেই প্যারাশুট নিয়ে সিট ত্যাগ করেননি, নাকি তিনি নিজে বাঁচার জন্য নিজে বিমান রেখে তিনি প্যারাশুট নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন? আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। আরেকটি ভুল ধারণা আছে। আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগে ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে প্যারাসুট এবং পাইলট অপর ভবনে ধাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক তথ্যের সাথে থাকুন। পাইলট আমি অর্থাৎ প্রথমে আমি দেখছি পাইলট যে সময় প্রথমে তো আমরা বাচ্চাদের শব্দ হয়েছে অন্য জায়গায় চলে গেছি, তো বাচ্চাদের মেডিকেলে দিয়েছি। তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল করি না। আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচার বললো যে পাইলট পড়ছে, প্যারাশুট দিয়ে পরে আছে আর কি। পরে আমি গেছি, গিয়ে দেখি যে পাইলট আপনার প্যারাশুট উপরে পাইলটের সহ মানে যে চেয়ারটা সহ পরে রয়েছে, ঝুলে রয়েছে আর কি, চেয়ারের মধ্যে এমনি পরে রয়েছে।
ওরা আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোকজন আমরা এই বিমান বাহিনীর লোক খবর দিছি, ওনারা সাথে নিয়ে পরে চেয়ার নামাইয়া কাইটা উদ্ধার করছে। তারপর আমরা এই জায়গায় পালস দেখলাম যে পালস আছে, হালকা একটু বাইসা আছে, তো আমরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার দিয়ে নিয়ে চলে গেছে আর কি হসপিটালে। এইটুকু আমি ওই জায়গা থেকে নামাই আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই আইসা ওনারা উদ্ধার করে আইনা আমরা মেডিকেল আইনা আমরা প্রথমে পালস প্রেশার এগুলো দেখছি এবং সেবা দিই নাই, তো আমরা পালস প্রেশার দেখছি যে বেঁচে আছে, তো হেলিকপ্টার দিয়ে এমার্জেন্সি ভাবে নিয়ে চলে গেছে। না, উনি অজ্ঞান ছিল, উনি কথা বলতে পারেন, অজ্ঞান ছিল। আপনি কিভাবে জানতে পারলেন? উনি আমাদের এক টিচার বলো যে উনি টিচার ছিল ওই রুমে, তো টিচার ভয়ে ওটা ছাদ বাইঙ্গে নিচে পড়ছে, গাছের মধ্যে প্যারাসুট ঝুলে রয়েছে, ছাদরা আছে না আমাদের টিনসের ছাদ, তো ছাদ বাইঙ্গে নিচে পড়ছে। টিচার ছিল ভয়ে মনে করছে যে বিমানের কোনো অংশ ওই জায়গায় পড়ছে, উনি বের হয়ে গেছে। তারপর উনি রুমে চলে গেছে, মতন দেখছে বলে না ওই পাইলট ঝুলে আছে ওই চেয়ার সহ আর কি। পরে আমার মেডিকেলে বলছে যে স্যার আপনার হলো মেডিকেলে পাইলট ঝুলে রয়েছে। পরে আমি সাথে সাথে গেছি, যাই দেখছি যে আসলে পাইলট ঝুলে রয়েছে। পরে আমরা নিয়ে চলে পরে করলাম আর কি, সবাই উদ্ধার করছি। প্রথম আমরা যে অজ্ঞান ছিল আমরা মনে করছি পাইলট মারা গেছে, কিন্তু আমরা মেডিকেল আরো টিম ছিল, আমরা সবাই চেক দিছি, পালস দেখছি যে না বেঁচে আছে, উনি পালস আছে আর কি। এই জন্য আমরা বলছি যে তাড়াতাড়ি করে ওনারা নিয়ে গেছে, উদ্ধার করে হেলিকপ্টার সাথে ছিল। 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা, একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সব দ্রুতার সহিত বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোন রকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতে পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারিনি। যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম, বসে থাকা অবস্থায় বিকট শব্দ সাথে সাথে আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল, ফল ছাদ, ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো আর বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ। তখন বুঝতে পারছি যে উপরে কিছু একটা পড়ছে, বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না। কোন রকমে বের হলাম, বের হয়ে আবার উপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দেখে ঘুরে আসলাম, ওখানে বিমান পড়ছে। ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে, রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি, সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি, মস্তিষ্কের অর্ধেক নাই, প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চার একটা ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমান তো তখন আগুন অলরেডি জ্বলে, ঠিক আছে। তখন হচ্ছে এই মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে, তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল, সবাই আসলো চারি সাইড দিয়ে। বাচ্চাগুলোকে দুই সাইডের ইয়েগুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিল গুলো, সেনাবাহিনী চলে আসলো তখন, সেনাবাহিনী আসার পর গ্রিল গুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা, আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া, এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলোকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে ইমার্জেন্সি বের করা, ওগুলোতে আবার আমরা তুলে দিলাম। প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো, সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো, পরে তখন সবাই তখন চলে আসলো, পরে সবাই আমরা একে অপরকে সকলে, এবং হচ্ছে বাচ্চারা তো ছোট বাচ্চা, ওরা তো আর জানে না যে কিভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে, ওরা তো জানে না, ওরা আতঙ্কের মধ্যে, এবং আগুন বিকট শব্দ। আমি তো হচ্ছে কলেজ সেকশনের টিচার, ওটা কিন্তু প্রিপারেটরি শাখা, তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে। পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চারা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয়, কিছু যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয়। এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথার পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি। আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে? ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যে দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাসুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানোর চেষ্টা। আমি তো আতঙ্কে ওখান থেকে ভয় বের হয়ে আসছি, ধোঁয়ার মানে ধোঁয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে। আমি এবং আরেকটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যাইনি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কি পড়ছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাসুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে। পরে তখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে, পরে বের হয়ে দেখছি না ওটা প্রিপেটের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা, একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সব দ্রুতার সহিত
বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনো রকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে ওখানে হচ্ছে ধুলাবালির অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে বারান্দায় নিয়ে চলে আসছিল। তখন হচ্ছে যে ওনার সেনা সদস্যরা বলছে তার পালস ছিল দ্রুত, এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে বলতে পারি। অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট শব্দ, আতঙ্ক আমার মধ্যে এরকম। আমি ছিলাম আমাদের ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে, যেটা এখানে পাইলট পড়েছে, যে অফিসটা আমার থেকে হয়তো 5 ফিট দূরে পাইলটটা পড়েছে। হয়তো এটা হতে পারে, হয়তো সেটা জানি, কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যখন পাইলট পড়ছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে, চেয়ার টেবিল সহ একদম ভেঙে পড়ে গেছে। আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে টেবিলটা অনেক ওজন, প্লাস হচ্ছে পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তা হয়তো বাবা মায়ের দোয়া সৃষ্টিকর্তার অসুস্থতার মধ্যে হয়তো বেঁচে গেছি, ম্যাডাম বেঁচে গেছে। পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের এরকম টেবিলের মধ্যে ঝুলাস, প্রেশার আছে 160 ছিল, প্রেশার আর পালস আছে। বিমান বিধ্বস্তর কিছুক্ষণ আগে পাইলট বিমান থেকে ইনজেক্ট করে এবং ঠিক এই ভবনের উপরে চাল ভেঙে সে নিচে পড়ে। আমরা দেখছি যে এই যে গাছ, এই গাছের উপর পড়ে তারপর চালের উপরে পড়ে নিচের ফ্লোরে পড়ে যায়, চাল ভেঙে পড়েছে। সেই দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই বিমান শব্দ হওয়ার পরে বাচ্চাদের উদ্ধার করবার যায়, আমরা পাইলট যেখানে পড়ছে, আমাদের টিচার ধরেন দুই রুম রুমে ছিল, ওনারা মনে করছে যে এই জায়গায় কোনো বিমানের অংশ হয়ে পড়ছে। তো ওনারা রুমে থেকে আতঙ্ক হয়ে প্রথম দূরে আচ্ছন্ন হয়ে গেছে, ওনারা বলতে পারবো কিছু বের হয়ে গেছে, বের হয়ে আতঙ্ক হয়ে অন্য জায়গায় চলে আসে। মহিলা মানুষ ছিল তো, আরেকজন টিচার ছিল, ওনারা চলে গেছে। তারপরে ওই জায়গায় কি করছে সেটা আবার আমাদের এক মেয়ে দেখতে গেছে মেডিকেল স্টুডেন্ট। পরে দেখা যায় আপনার পাইলট সহ আছে, ঝুলানো আছে, প্যারাশুট উপরে আসা পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের এরকম টেবিলের মধ্যে ঝুলাস, মাথাটা আপনার এরকম কাত হয়ে, আমি যে দেখলাম মাথা কাত হয়ে আছে, মুখ দিয়ে একটু গেছে, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না। তারপরে আমি সেনাবাহিনী এবং আপনার বিমান বাহিনী যে অফিসার আছে ওনাদের খবর দিলাম, রেস্কিউ টিমে ওনারা উদ্ধার করে। তারপরে আমার এখন আনছে, আমি প্রেশার পালস দেখছি, প্রেশার আছে 160 ছিল, প্রেশার আর পালস আছে। পরে আমি এটা বলার পরে সাথে সাথে ওনারা বিমান বাহিনীর লোকজন আপনার নিয়ে গেছে, বিমান হেলিকপ্টার করে নিয়ে গেছে। সময়টা লাগছিল আসলে আমরা বুঝতে পারিনি যে এটা আপনার বিমান পাইলট আছে। আমাদের মনে করছে যে টিচাররা আমাদের বলে না, আতঙ্ক হয়ে ওনার বাড়ি চলে গেছে। আর আমরা এখন ব্যস্ত ছিলাম মেডিকেল টিমে বাচ্চাদের উদ্ধার নিয়ে, ওই জায়গায় আগুন ধরছে, এগুলো নিয়ন্ত্রণ করবো নিয়ে, কিন্তু আমরা আসলে ওটা অনেক খেয়াল করিনি। বিমানটা নামছে, একটা ব্রাস্ট হয়েছে, ঠাস করে একটা ব্রাস্ট হয়েছে মতো শব্দ হয়েছে, অনেক শব্দ হওয়ার পরে আমরা মনে করছি ট্রান্সফার ব্রাস্ট হয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যে না, পুরো বিল্ডিংয়ের মধ্যে আগুন ধরে গেছে। আমাদের ওইটা বাচ্চাদের যে বেরোলো গেটটা, দোতলা বিল্ডিং, ওই গেটের ভিতরে আমার গেটের ভিতর থেকে বিমান বিকার হয়েছে, আগুন ধরে গেছে। সাথে সাথে আমাদের 2 তলা বিল্ডিং হয়েছে, বাচ্চারা কান্নাকাটি চিৎকার বিকার, কিছু গার্ডিয়ান বাইরে ছিল, গার্ডিয়ানও মনে হয় সাথে সাথে বিমানটা তারপরে আমরা বাচ্চাগুলাই পুরা বেরোতেছে, পুরা কাপড় গেছে, শরীর সব গেছে, পুরা এগুলো ওই আগুনের ভিতর থেকে বেরোছে। আর ভিতরে যারা আছে কান্নাকাটি করতেছে। আমাদের 3টা এই পাশে উত্তর পাশে যে 4টা ক্লাসরুম, উত্তর পাশে ক্লাসরুম 4টা ধরেন আপনি কেউ বেরোতে পারে, মানে ধরেন আপনার পুরোই বন্ধে আচ্ছন্ন আছে। দক্ষিণ পাশে যে সাইডটা আছে গেটের, ওই সাইড থেকে আমাদের ওই সেনাবাহিনী উদ্ধার করছে। তারপরে এরকম করে আমরা 10 মিনিট পরে আপনার সেনাবাহিনী আসছে, তারপরে আবার 15-20 মিনিট পরে দমকল বাহিনী আসে, পানি দিয়ে ওরা নিয়ন্ত্রণ নিয়ে ওরা লাশ উদ্ধার করছে। আহত অবস্থায় আমাদের মেডিকেলে ধরেন যারা আগুনে পুড়ে গেছিলো, পৌঁছে গেছিলো, তাদের আমরা এনাইনা পানি দিছি, তারপরে বরাব দিছি, বাচ্চাদের উদ্ধার করে। তারপর যাদের কিছু কাটা আছে, মাথা কাটছে, শরীরে আঘাত পাইছে, কোনো কারণে অথবা কোনো আঘাতের কারণে মাথা কাটা, এগুলো বেঁধে ছিল আমরা দ্রুত বাংলাদেশ মেডিকেল উত্তর আধুনিক মিউনিসিপ্যালিটি কলেজে এই কাছাকাছি হসপিটালে পাঠাইছি। ওই জায়গা থেকে ধরেন ঢাকা মেডিকেল বাণী ট্রান্সফার করছে সবাই, যেগুলো গুরুত্ব না। আর প্রাথমিক চিকিৎসা যেগুলো এগুলো এই জায়গায় গেছে। আমাদের এই জায়গায় ফার্স্টে এই জায়গায় আসছে, ভয়াবহ অবস্থা ছিল সবাই। আপনার বাচ্চারা কি পরিমাণ কান্নাকাটি করছে, বা আপনার কথা বলছে, মোবাইলে কথা বলতে চাইছে, এক একজনের জ্ঞান আসছিল না, কিছু বাচ্চা এই জায়গায় ডেট হয়ে গেছে। আমরা এগুলো অ্যাম্বুলেন্স সেনাবাহিনী নিয়ে গেছে, তারপর লাভ যেগুলো পড়ছে ঘোরাঘোরাই সেনাবাহিনীরা নিয়ে গেছে। এখন সংখ্যা আমরা বলতে পারবো না, মিসিং না হলে তো আমরা বলতে পারতেছি না কতজন ক্লাস আছে, কতজন ছিল বিল্ডিংয়ে, সেইটা আমরা উদ্ধার করতে পারছি। কিন্তু এখন কতজন মিসিং হয়েছে কিছু দিয়ে দিচ্ছে আপনার লাশ যেগুলো শনাক্ত হয়েছে, এখন যেগুলো পুড়ে গেছে এগুলো ডিএনএ টেস্ট ছাড়া তো আমরা উদ্ধার করতে পারবো। তো লাশের সংখ্যা আপনার 20-30 জনের মতো আমরা লাশ হবে, এরকম আমি জানা মতো লাশ এই জায়গা থেকে হয়েছে। আর 50-60 জনের মতো ধরো 60-70% ঝলসে গেছে। মনে হয় যে 60 এগুলো একটা মনে হয় বাঁচবে না, মানে চিকিৎসা অবস্থায় আছে।
আর ধরেন 1-1.5 মতো মনে হয় 200 মতো হবে প্রায়। এইটা এই ভবনে আসলে আমাদের ক্লাস হয় 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত ক্লাস। হ্যাঁ, এই বাংলা মিডিয়াম। তো এই বেশিরভাগ আপনার আমি রুগীগুলো পাইছি বেশিরভাগ 7, 8, 3 বাচ্চাগুলো বেশি আহত হচ্ছে, এগুলো বেশি 3 বাচ্চা 7। স্বপ্ন ছিল আকাশে জয় করার, দায়িত্ব ছিল দেশ মাতৃকা রক্ষায় আকাশে উড়বার। সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কিন্তু জল করতে না করতে নিভে গেল তারাটি। নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের এই পাইলট। রেখে গেলেন অগণিত মানুষের ভালোবাসা, গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস। মাত্র 27 বছর বয়সে এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, সহকর্মী, শিক্ষক, বন্ধুবান্ধব, এমনকি পুরো জাতি। সোমবার মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ত্রুটি অ্যাজ করার পর পাইলট বিমানটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা একটি গাছে প্যারাশুট ও বেলুন আটকে থাকতে দেখেছেন। এরপরে তারা ধারণা করেন পাইলট বেঁচে থাকতে পারেন, কারণ যেখানে বিমান বিধ্বস্ত হয়ে আগুন জ্বলছিল সেখান থেকে কিছুটা দূরে প্যারাশুটে আটকে থাকা গাছটির অবস্থান। শেষ পর্যন্ত পাইলটকে উদ্ধার করা হয় ঘটনাস্থলের কিছুটা দূরে থাকা একটি ভবন থেকে। বিশ্লেষকরা বলছেন, পাইলট সবটুকু চেষ্টা করেও যখন বুঝতে পেরেছেন কোনোভাবে আর দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না, ঠিক তখনই হয়তো তিনি বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেন। লাফ দেওয়ার পর প্যারাশুট গাছে আটকে যাওয়ায় সঠিকভাবে নিচে নামতে তিনিও ব্যর্থ হন। অর্থাৎ প্যারাশুট যেহেতু গাছে আটকানো, এর মানে তিনি বিমান থেকে লাফ দিয়েছিলেন। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নেই চিরচেনা পরিবেশ। সাজানো গোছানো ক্যাম্পাসের একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবার তৃতীয় দিনেও আশেপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। আচমকা বিমান দুর্ঘটনায় ঝরেছে একগুচ্ছ তাজা প্রাণ। নেই কোনো কোলাহল, হই হুল্লোড়। প্রধান ফটক বন্ধ থাকলেও বাইরে উৎসুক জনতার ভিড়। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিধিও বাড়ছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। 57টা লাশ দেখছি, 30 জন কিভাবে মারা যায়। আমি একটা ফাউন্ডেশনের, আমার প্রত্যেকটা হসপিটালে আমার লোক আছে, সবাই বলতেছে একটু পর স্টুডেন্ট মারা যাচ্ছে, কই খবর কই? এখন কত হচ্ছে ভাইয়া, যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ভাই বোনই, আমাদের আত্মীয় স্বজন। এখানে আমরা এখনো শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না। আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য, সেখানে একটা লাশের ইনফরমেশন ওরা আমাদের দিতে পারছে, সেটা হচ্ছে জুনাদের লাশ দিতে পারছে। জুনাদের লাশ ব্যক্তিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই। এবং যমুনা টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে। আমাদের এলাকায় মারা গেছে 10 জন ছেলে এই পিসের সাইডে, তাহলে আরো বাকিগুলো আছে, ওইগুলো লাশ কোথায় আপনি দেখাই। এই যে একজন বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়, ঠিক আছে, এই যে একজন, ওরা স্পট ডেট আমাদের এলাকার এই যে 5 জন আপনাদের দেখাইলাম, এবং ওরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি এখন পর্যন্ত। তাহলে ইনস্ট্যান্ট যত আপনাদের 6 জন দেখাইতে পারছে, তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে, বাচ্চা, মাসুম শিশু বাচ্চা মারা গেছে। তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে। এবং যারা মিডিয়া সময় আপনার যমুনা টিভি, তারা সম্পূর্ণ ভুয়া নিউজ দিয়ে পুরো আছে। কেন 19 জন বাচ্চা মারা যায় চোখের সামনে, তো লাশ শত লাশ আমরা বের করছি। কথা বলি ভাইয়া, আপনারা কি আপনারা একটা কথা বলি আপনাদের, এই যে যেটা বললেন যে না যেটা বললেন যে 29 জনের কথা, আপনার আমার কথা শুনেন, আপনার কথা শুনেন। আপনার কি মনে হয় যে একটা পক্ষে, আমার কথা শুনেন আমার কথা শুনেন, একটা কক্ষে আপনার 7 জন 10 জন পোলাপান থাকে? আপনার এটা মনে হয়? আপনার ডাইরেক্টলি প্রমাণে দেখাইলাম 5 জনের, ইনস্ট্যান্ট 5 জনের দেখাইলাম। তাহলে আরো শতাধিক বাচ্চা এখনো নিখোঁজ, যারা আমরা কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি, কিন্তু পাই নাই লাশগুলা। তো এই লাশগুলা কোথায়? এবং রাতের 1টার সময়, যেখানে 6টার সময় উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে, সেখানে রাত্রে 1টার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে? এখনো ঢুকতেছে। তাহলে জবাবটা কি আমাদের কি দিবে? এখন আমাদের কথা হচ্ছে, হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে এই নিখোঁজ বাচ্চাগুলো আছে এবং লাশগুলো আছে, এগুলো আমরা খুঁজে পাচ্ছি না। ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে না কতজন মারা গেছে এখনো, কিন্তু আমরা তো নিজের চোখে বাইর করছি, ওরা বাইর করছে, ও নিজেই দেখছে 57 জন প্রায়। তাহলে আরো শতাধিক লোক ভিতরে একদম সাইজে হয়ে গেছে, এবং ভিতরে শতাধিক ব্যাগ পড়ে আছে। আপনারা দেখতে যাইতে পারবেন, প্রায় 60-70টা ব্যাগ আমরা নিজেরা বের করছি। তাহলে এতগুলো ব্যাগ থাকাকালীন এগুলো কি কোথা থেকে আসছে? বিল্ডিং এর ভিতরে যারা ক্লাস করতেছিল ওরা ওইভাবেই বসে আছে, তাদের বডি পুরো পুড়ে গেছে। ওইখানে কয়জন ছিল আপনাদের? আমাদের এক একটা সেকশনে 40 জন 50 জন করে স্টুডেন্ট, মানে রুম কয়টা হিসাব করেন। কিভাবে একজন বলে যে 27 জন মারা গেছে? একটা ধরেন একটা ক্লাসই হয়েছে, এখানে 50 জন স্টুডেন্ট, কই
ক্লাস 3-4 এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে না, একটা ক্লাসে অ্যাটলিস্ট 30টা স্টুডেন্ট তো থাকবে, তো 2টা ক্লাস মিলে তো অ্যাটলিস্ট 50টা, তাহলে কিভাবে আপনারা 30 জনের হিসাব এটা বুঝান আমাকে। তার উপরে তারা বাচ্চা, তারা ট্রমাটাইজ, তারা প্যানিক খাইছে, তাদের তো ভয়। যখন আমরা বাচ্চাগুলো বের করতেছি তখন বলতেছিল ভাই আমাকে বাঁচাও, আমার জ্বলতেছে, তখন যে সিচুয়েশন ভাই আমরা যেহেতু বের করছি এটাই আমাদের অনেক, মানে আপনারা যেহেতু কালকে সরাসরি ছিলেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তি মতামতটা কি থাকবে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে যে ফ্লাইটটা একটা নিরাপদ স্থলে ল্যান্ড করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে তিনি তা পারেননি। যখন তিনি তা পারেননি, ব্যর্থ হয়েছেন, তিনি নিজে বাঁচার চেষ্টা করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে মানুষ বলছে, যে কথা বলছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কে নিয়ে, যে তিনি চেষ্টা করেছিলেন শিক্ষার্থীদের বাঁচানোর, অনেক অনেক কথা বলছেন, সেই কথাগুলো অবশ্যই সঠিক। একজন মানুষ কখনোই চাইবেন না যে তার জন্য এরকম শত শত মানুষ আহত হোক, নিহত হোক। চেষ্টা তো করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে যখন তিনি ব্যর্থ হয়েছেন তখন তিনি নিজে বাঁচার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা জীবন হারিয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ যে সমস্ত শিক্ষার্থী জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এই দোয়াটাই করি। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্য সকলেই পেয়ে যায়।